এর আগে আমরা রিমোট সেন্সিং কি এবং এরিয়াল ফটোগ্রাফ কি সেই সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো। আর আজকের ক্লাসে আমরা ইন্টারপ্রিটেশন অফ এরিয়াল ফটোগ্রাফ বা এরিয়াল ফটোগ্রাফ কিভাবে ব্যাখ্যা করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, দেখো এই যে এরিয়াল ফটোটি আছে এটা একটা কালার্ড ফটো, তাই তো। তো এই কালার্ড ফটো দেখে আমরা মোটামুটিভাবে এই ফটোতে যে অবজেক্টগুলি আছে সেই অবজেক্টগুলিকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করতে পারছি মোটামুটিভাবে, তাই কি না। যেমন দেখো যে এগুলি হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং, এটা একটা রাস্তা, আর এটা সবুজ গাছপালায় ভর্তি একটা জায়গা। আর তোমরা এই ফটোটি দেখো, এটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়াল ফটো, তাই তো। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতে দেখো যে কিছু অবজেক্টকে আমরা মোটামুটিভাবে আইডেন্টিফাই করতে পারছি, যেমন এই রাস্তাগুলোকে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, কিন্তু বাকি অবজেক্টগুলোকে যেমন এই যে ডার্ক ব্ল্যাক রঙের আছে বা এই যে চারপাশে যে অবজেক্টগুলো আছে এগুলো কি সেটা কিন্তু আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না, তাই কি না। আর মনে রাখবে বেশিরভাগ এরিয়াল ফটোই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়াল ফটো। তাহলে এই উন্নত মানের ক্যামেরা, উন্নত মানের সেন্সর, বিমান, উন্নত টেকনোলজি এবং প্রচুর টাকা পয়সা খরচ করে আমরা যে ফটো তুললাম সেই ফটো দেখে যদি আমরা অবজেক্টগুলোকে চিনতেই না পারি তাহলে রিমোট সেন্সিংয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই সফল হবে না, তাই কি না। ফলে এই এরিয়াল ফটো ইন্টারপ্রিট করতে পারা রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের ক্লাসে আমরা এই এরিয়াল ফটো দেখে কিভাবে অবজেক্টগুলোকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করতে পারবো সেই বিষয়ে বিস্তারিত জানব। এবার দেখো যে এরিয়াল ফটোগ্রাফকে আমরা দুরকমভাবে ইন্টারপ্রিট করতে পারি। ওকে, দেখো একটা হচ্ছে এই ভিজুয়াল ইন্টারপ্রিটেশন, আরেকটা ডিজিটাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এই ডিজিটাল ইন্টারপ্রিটেশনটা কি, যে যখন এরিয়াল ফটোকে কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে ইন্টারপ্রিট করা হয় তখন তাকেই এই ডিজিটাল ইন্টারপ্রিটেশন বলে। ঠিক আছে, আর এরিয়াল ফটোগ্রাফকে যদি শুধু নিজের চোখে দেখে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ইন্টারপ্রিট করা হয় তখন তাকে এই ভিজুয়াল ইন্টারপ্রিটেশন বলে। ঠিক আছে, আর এই ভিজুয়ালি ইন্টারপ্রিট করতে গিয়ে বা নিজের চোখে দেখে ব্যাখ্যা করতে গিয়ে কিছু যন্ত্র আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, এর মধ্যে এই স্টিরিওস্কোপ, তোমরা ছবিতে দেখো এটা পকেট স্টিরিওস্কোপ, এই পকেট স্টিরিওস্কোপ যন্ত্র এই ভিজুয়াল ইন্টারপ্রিটেশনে সাহায্য করে, এরিয়াল ফটোর ভিজুয়াল ইন্টারপ্রিটেশনে সাহায্য করে। ঠিক আছে, দেখো 2016 সালের এসএসসিতে বা এসএলএসটিতে 9-10 লেভেলে কিন্তু একটা প্রশ্নটা ছিল যে বিমান চিত্র পাঠে সাহায্যকারী যন্ত্রটি হলো, তাহলে উত্তর কি হবে? স্টিরিওস্কোপ। ঠিক আছে, এটা অপশনে ছিল, তাহলে উত্তর হবে স্টিরিওস্কোপ। দেখো তোমরা যদি সিলেবাস দেখো তো সিলেবাসে কিন্তু 9-10 সিলেবাসে কিন্তু এই এরিয়াল ফটো নেই, প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছিল। ফলে যারা 9-10 লেভেলে পরীক্ষা দেবে তারাও কিন্তু এই বিষয়গুলো কিন্তু জেনে রাখবে। ঠিক আছে, কারণ পরীক্ষাতে চলে আসতেও পারে। আর ক্লাসের মাঝে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি যে আগামী 23শে জানুয়ারি 2025 থেকে এসএলএসটি 9-10 লেভেল ও 11-12 লেভেলের জন্য অনলাইন কোচিংয়ের একটি নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি কেউ এই নতুন ব্যাচে জয়েন করতে চাও, অনলাইন কোচিং নিতে চাও এসএলএসটির জন্য, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এবার আমরা জেনে নিই চলো যে ভিজুয়ালি এরিয়াল ফটো ইন্টারপ্রিট করতে গেলে
বা ভিজুয়াল ফটো ইন্টারপ্রিটেশনের জন্য আমরা কি কি টেকনিক বা কি কি এলিমেন্টসের সাহায্য দেব। ঠিক আছে, দেখো যে কোন এরিয়াল ফটো বা এরিয়াল ফটোতে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করার জন্য বা চিনতে পারার জন্য আমরা মোটামুটি 9টি এলিমেন্টসের সাহায্য নেই। কি সেই 9টি এলিমেন্ট? দেখো, একটা হচ্ছে 1 নম্বর টোন বা কালার, 2 নম্বর সাইজ, 3 নম্বর শেপ, 4 নম্বর টেক্সচার, 5 নম্বর প্যাটার্ন, 6 নম্বর হাইট, 7 নম্বর শ্যাডো, 8 নম্বর সাইজ এবং 9 নম্বর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মোটামুটি এই 9টি এলিমেন্টসের সাহায্যে আমরা ভিজুয়ালি ইন্টারপ্রিট করি। ঠিক আছে, দেখো তো মনে করো তোমার হাতে কোনো এরিয়াল ফটো এলো, তো আমরা প্রথমেই কি করি? প্রথমেই আমরা টোন বা কালার দেখে কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে সেটা ভেজিটেশন না সেটা ওয়াটার বডি, তাই তো, না সেটা রাস্তাঘাট। তাই কিনা আমরা কি দেখে প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করি? প্রথমেই আমরা এই টোন বা কালার দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাই তো। এই জন্য টোন বা কালারই হচ্ছে প্রাইমারি বা বেসিক এলিমেন্ট, তাই তো। কি ভিজুয়ালি ইন্টারপ্রিট করার ক্ষেত্রে কি এই টোন বা কালারই হচ্ছে বেসিক এলিমেন্ট বা প্রাইমারি এলিমেন্ট। ঠিক আছে, প্রশ্ন হতে পারে কিন্তু। ঠিক আছে, দেখো এবার যদি আমরা এই কালার বা টোন দেখে যদি আমরা অবজেক্টটাকে একদম নিখুঁতভাবে আইডেন্টিফাই করতে না পারি বা পারলাম না, কালার দেখে টোন দেখে আমরা পারলাম না, সেক্ষেত্রে তখন আমরা বস্তুটির বা অবজেক্টটির সাইজ, শেপ এবং টেক্সচার এই 3টি দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে, তো নেক্সট স্টেজে কি আসলো? সাইজ, শেপ এবং টেক্সচার, তাই তো। এই জন্য সাইজ, শেপ এবং টেক্সচার এই 3টিকে সেকেন্ডারি এলিমেন্ট বলা হয়। ক্লিয়ার? এবার যদি এরকম হয় যে এই সেকেন্ডারি এলিমেন্টগুলো দিয়েও আমরা কোনো বস্তুকে আইডেন্টিফাই করতে পারলাম না, বা এরিয়াল ফটোতে আরও অনেক অবজেক্ট বাকি থেকে গেল যেগুলো আইডেন্টিফাই করা হলো না, করা গেল না, সেক্ষেত্রে আমরা প্যাটার্ন, হাইট, শ্যাডো এই 3টা এলিমেন্টস দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই জন্য এই প্যাটার্ন, হাইট এবং শ্যাডো এই 3টাকে টারশিয়ারি এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, এর পরেও যদি ওই এরিয়াল ফটোতে আরও কিছু অবজেক্ট বাকি থেকে যায় যে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে তখন আমরা সাইজ এবং অ্যাসোসিয়েশন এই 2টি এলিমেন্টসের সাহায্য নিই। ঠিক আছে, তো এবার এই যে এলিমেন্টসগুলো আছে এই প্রত্যেকটি এলিমেন্টস আবার পৃথক পৃথকভাবে ডিটেলসে জানতে হবে। তো প্রথমেই দেখো যে এই টোন কি। দেখো, টোনকে আমরা বাংলায় সরাসরি রং না বলে বা কালার না বলে আভা বলতে পারি। যেমন আমরা বলি নীলাভ, আমরা বলি সবুজাভ, তাই তো। তো টোন কি? দেখো যে টোন ইজ দ্য particular quality of brightness, deepness or hue of a shade of a color। তার মানে কি? দেখো যে একই কালারের মধ্যে আমরা দেখি একই কালারের মধ্যে বিভিন্ন শেড হয়, তাই তো। এবার মনে করো সবুজ রং, তাহলে কোনো সবুজ রং খুব গাঢ় সবুজ, কোনোটা শুধু গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ বা লাইট গ্রিন, তাই তো, কোনোটা ডার্ক গ্রিন। তাহলে এই যে লাইট, ডার্ক, তাই তো, তাহলে এই যে কালারের এই যে শেড, লাইট, ডার্ক, খুব লাইট, খুব ডার্ক, এই যে শেড, এই শেডগুলোকেই বলা হয় কি? টোন, তাই তো, কালারের টোন। আর এই এরিয়াল ফটোতে এই কালার টোন দেখে আমরা অবজেক্টগুলোকে পৃথক পৃথকভাবে কি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। যেমন তোমরা এই ফটোতে দেখো এই যে এই অংশটা একদম গাঢ় নীলচে সবুজ, আর যেটা একটা ওয়াটার বডি। আবার দেখো এই যে এই অংশটা ডার্ক গ্রিন, আবার এখানে দেখো এই যে এই অংশটা লাইট গ্রিন। তো এই লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দুটোই কিন্তু ভেজিটেশন, তাই তো। কিন্তু এই 2 জায়গার গাছপালার প্রকৃতি কিন্তু এক রকমের নয়। তো 2 জায়গার গাছপালার প্রকৃতি যদি একই রকমের হতো তাহলে
কালার টোন, গ্রিন কালার টোনও কিন্তু দুই জায়গার একই রকমের হতো। তার মানে গ্রিন কালার টোন দেখে আমরা কোনটা ফরেস্ট এরিয়া, কোনটা শস্যক্ষেত, কোনটা গ্রাসল্যান্ড, এগুলো পৃথক পৃথকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারব। এবার দেখো, কোনো এরিয়াল ফটোতে কোনো অবজেক্ট ডার্ক দেখাবে না লাইট দেখাবে, মানে গাঢ় রঙের দেখাবে না হালকা রঙের দেখাবে, তার কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা কীরকম দেখো, যে অবজেক্ট যত কম প্রতিফলন করবে, সূর্যরশ্মি বা এনার্জি যত কম প্রতিফলন করবে, সেই অবজেক্ট তত গাঢ় দেখাবে। কথাটাকে যদি ঘুরিয়ে বলি, তাহলে যার প্রতিফলন কম তার কি শোষণ বেশি, এনার্জি বেশি শোষণ করবে। তার মানে যে অবজেক্ট বেশি এনার্জি শোষণ করবে তার প্রতিফলন কি কম হবে, তাই তো? আর সেই বস্তুটা কি, সেই বস্তুটা বা অবজেক্টটা গাঢ় দেখাবে। ক্লিয়ার? তো দেখো, এই যে জলের ক্ষেত্রে জলের প্রতিফলনের হার, রশ্মি বা এনার্জি প্রতিফলনের হার সবচেয়ে কম, আর প্রতিফলনের হার কম হওয়ার জন্যই জলাশয়, ওয়াটার বডি কি এরিয়াল ফটোতে গাঢ় বা ডার্ক কালার দেখাবে। ঠিক আছে? এবার ধরো পরিষ্কার জল আর শৈবাল মিশ্রিত জল আছে, জলের শ্যাওলা আছে। তাহলে শৈবাল মিশ্রিত জল আর পরিষ্কার জল দুটার মধ্যে যদি বলি কার এনার্জি শোষণ কার বেশি হবে, তাহলে শৈবাল মিশ্রিত জলের কি হবে, এনার্জি শোষণ বেশি হবে, তাই তো? কার তুলনায়? পরিষ্কার বা স্বচ্ছ জলের তুলনায়, তাই তো? তাহলে শৈবাল মিশ্রিত জলের শোষণ বেশি, তার মানে কি প্রতিফলনের হার আরও কম, কি পরিষ্কার বা স্বচ্ছ জলের তুলনায় প্রতিফলনের হার আরও কম, তাই তো? ফলে শৈবাল মিশ্রিত জল বা শ্যাওলাপূর্ণ জল কিন্তু আরও বেশি ডার্ক দেখাবে, কার তুলনায়? স্বচ্ছ জলের তুলনায়। আবার যে বস্তুর প্রতিফলনের হার যত বেশি হবে, যে বস্তুর বা যে অবজেক্টের প্রতিফলনের হার, রশ্মি বা এনার্জি প্রতিফলনের হার যত বেশি হবে, সেই বস্তু তত লাইট দেখাবে বা তত হালকা রঙের দেখাবে। ঠিক আছে? তার মানে কথাটা ঘুরিয়ে বলতে পারি, তাহলে যার প্রতিফলনের হার বেশি তার মানে কি, তার কি এনার্জি শোষণ কম, তার মানে এরকম বলতে পারি যার এনার্জি শোষণ কম, এই তো, যার এনার্জি শোষণ কম সেই বস্তুটা কি, সেই বস্তুটা লাইট দেখাবে। এনার্জি শোষণ কম মানে কি, প্রতিফলনের হার বেশি, তো সেই বস্তুটা কি লাইট বা হালকা রঙের দেখাবে। ফলে এই যে বরফের প্রতিফলনের হার সবচেয়ে বেশি, ফলে বরফাবৃত এলাকা কোন রঙে দেখাবে? বরফাবৃত এলাকা ডার্ক না লাইট কালার হবে? বরফাবৃত এলাকা লাইট কালার হবে, তাই তো? কারণ বরফ কি প্রতিফলনের হার বেশি, তাই তো? ফলে বরফাবৃত এলাকা কি এরিয়াল ফটোতে লাইট হবে, তাই তো? লাইট কালারে দেখাবে, তাই তো? আবার দেখো, যদি বলি যে শুষ্ক মাটি আর ভেজে মাটি দুটার মধ্যে কোনটা ডার্ক হবে, কোনটা লাইট হবে, দেখো ভিজে মাটিতে কি জল মিশে আসে, তাই তো? জল মিশে আসে মানে কি শোষণ করছে কিছুটা, তাই তো? ফলে কি ভিজে মাটির প্রতিফলনের হার কম, তাই তো? ফলে ভিজে মাটি কি কিছুটা ডার্ক দেখাবে, আর শুষ্ক মাটি কি, শুষ্ক মাটি প্রতিফলনের হার বেশি, ফলে কি শুষ্ক মাটি কি লাইট কালারে দেখাবে। আবার দেখো, যে যদি বলি যে মনে করো দুটো পাহাড় আছে, একটা পাহাড় গাছপালা দ্বারা আবৃত, আর একটা নেড়া পাহাড়। নেড়া পাহাড় মানে কি ওই পাহাড়ে কোনো গাছপালা নেই, তাহলে কোনটা এরিয়াল ফটোতে লাইট কালার আসবে আর কোনটা ডার্ক কালার আসবে বুঝতেই পারছো। দেখো, যে পাহাড়ে যে পাহাড় গাছপালা দ্বারা আবৃত, গাছপালা কি করে, কি গাছপালাতে প্রতিফলনের হার কম হয়, তাই তো? গাছপালা এনার্জি কিছুটা শুষে নেয়, ফলে প্রতিফলনের হার কম। তো প্রতিফলনের হার কম হওয়ার জন্য কি যে পাহাড়ে গাছপালা আছে সেই পাহাড় কি ডার্ক কালার দেখাবে, তাই তো? আর নেড়া পাহাড়ে কি প্রতিফলনের হার বেশি হবে, তাই তো? ফলে নেড়া পাহাড় কি এই গাছপালা আবৃত পাহাড়ের তুলনায় নেড়া পাহাড় কি কিছুটা লাইট কালারে দেখাবে। আবার দেখো, এই প্রতিফলনের হার আবার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, মানে অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। যেমন দেখো, যে কোনো অবজেক্টের যে সারফেস, সেই সারফেসটা কেমন তার উপরে কিন্তু প্রতিফলন নির্ভর করে। ঠিক আছে? দেখো, যদি অবজেক্টের সারফেসটা মানে পৃষ্ঠদেশটা যদি স্মুথ হয়, মসৃণ হয়, কি বলছি, অবজেক্টের সারফেস বা পৃষ্ঠদেশ যদি মসৃণ হয় তাহলে প্রতিফলনের হার বেশি হবে।
ঠিক আছে। আর যদি অমসৃণ বা এবড়ো খেবড়ো হয় তাহলে কি প্রতিফলনের হার কম হবে, তাই তো। তাহলে মনে করো এই যে পাকা সড়ক, তুমি মনে করো পাকা সড়ক আছে, তাহলে পাকা সড়ক যেহেতু স্মুথ, তাই তো, সারফেসটা স্মুথ, ফলে কি পাকা সড়কে কি প্রতিফলনের হার বেশি, তাই তো। তাহলে এই যে পাকা সড়ক এরিয়াল ফটোতে পাকা সড়ক কি লাইট কালারের দেখাবে, তাই তো। এবার মনে করো কোনো এরিয়াল ফটোতে ক্যানেলও আছে, মানে খালও আছে, আবার পাকা সড়কও আছে। তো ক্যানেল এবং পাকা সড়ক দুটাই কি মানুষের তৈরি, হিউম্যান মেড, তাই তো। ফলে দুটারই কি শেপ মোটামুটি একই রকম হবে। পাকা সড়কও মোটামুটি এরকম মোটামুটি কি স্ট্রেট লাইন প্রায়, ক্যানেলও মোটামুটি স্ট্রেট লাইন প্রায়, এবং পাকা সড়কের ক্ষেত্রেও মোটামুটি সব জায়গায় সমান চওড়া, ক্যানেলের ক্ষেত্রেও প্রায় সব জায়গায় সমান চওড়া, তাই তো। কেন? কারণ দুটোই কি মানুষ তৈরি করেছে, তাই তো। ফলে শেপটা মোটামুটি রেগুলার, তাই তো। তাহলে এবার এই এরিয়াল ফটোতে এই দুটাকে আলাদা করে কিভাবে চিনবে, এবার বুঝতেই পারছো কি হবে। যে পাকা সড়ক, যেহেতু পাকা সড়কে প্রতিফলন বেশি, তাই তো, প্রতিফলন বেশি, ফলে কি পাকা সড়কটা লাইট কালার দেখাবে, তাই তো। আর ক্যানেলে যেহেতু জল, তাই তো, ক্যানেলে যেহেতু জলের কি প্রতিফলনের হার সবচেয়ে কম, ফলে এই ক্যানেলটা কি ডার্ক কালার দেখাবে। তো এভাবে আমরা কোনটা পাকা সড়ক কোনটা ক্যানেল পরিষ্কার আইডেন্টিফাই করতে পারব। এবার তোমরা এই ফটোটা দেখো, এই যে দেখো প্রায় স্ট্রেট লাইন, তাই তো, প্রায় স্ট্রেট এবং কালারটা লাইট, তার মানে এটা কি, এটা একটা সড়ক, তাই তো, পাকা সড়ক। আর এবার এটা দেখো, এটাও প্রায় স্ট্রেট, তাই তো, এটাও প্রায় স্ট্রেট, কিন্তু কালারটা কি ডার্ক কালার, তাই তো। তাহলে স্ট্রেট এবং ডার্ক কালার, তার মানে এটা কি, এটা একটা ক্যানেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাস এখানেই শেষ করব, আর বাকি যে এলিমেন্টগুলো থাকলো সেই এলিমেন্টগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।